তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার জীবনের প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা ব্যর্থতা, প্রত্যেকটা খুশি আর প্রত্যেকটা দুঃখ এই সব কিছুই তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করে? এটা বিশ্বাস করা হয় যে আমাদের চিন্তা ভাবনাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চাও বা নিজের জীবনে শান্তি খুঁজে পেতে চাও, তার শুরুটা একটা জায়গা থেকেই হয়, তোমার মাইন্ডসেট। ভেবে দেখো তো, কি এমন কারণ যার জন্য কোনো মানুষ প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতেও অপরচুনিটি খুঁজে পায় আর অন্য কেউ সেই একই সমস্যা থেকে ঘাবড়ে যায়? কী কারণে কিছু মানুষ ব্যর্থতার ভয়ে থেমে যায় আর অন্যরা সেই ব্যর্থতা থেকেই শিখে আরও শক্তিশালী হয়ে ওঠে? পার্থক্যটা হলো তাদের চিন্তাভাবনায়, তাদের মাইন্ডসেটে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের কাছে টাকা, রিসোর্সেস বা ট্যালেন্টের থেকেও যে জিনিসটা তাদের বাকিদের থেকে আলাদা করে সেটা হলো তাদের মাইন্ডসেট। বন্ধুরা, এই অডিও বুকে আমরা কথা বলবো মাইন্ডসেটের সেই অনকি দুনিয়া নিয়ে, যা তোমার জীবনকে সেই দিশা দিতে পারে যেটা তুমি সব সময় চেয়ে এসেছো। তোমার ক্যারিয়ার গোলস হোক, ফাইন্যান্সিয়াল সাকসেস হোক, রিলেশনশিপস হোক বা পার্সোনাল গ্রোথ, একটা সঠিক মাইন্ডসেট তোমার জীবনের প্রত্যেকটা দিকে ম্যাজিক্যাল পরিবর্তন এনে দিতে পারে। ভাবো তো, আজ থেকে কয়েক বছর পর তুমি তোমার ড্রিম লাইফ কাটাচ্ছ। তোমার কাছে সেই সব কিছু আছে যা তুমি কোনোদিন স্বপ্ন দেখেছিলে। এবার ভাবো, সেই মানুষটার চিন্তাভাবনা কেমন হবে যে এই জায়গায় পৌঁছেছে। সেই একই চিন্তাভাবনা, সেই একই মাইন্ডসেট এই অডিও বুকে তোমার সাথে শেয়ার করা হবে। আমরা তোমাকে বলবো কিভাবে তুমি তোমার ভাবনার ধরন বদলাতে পারো, কিভাবে নিজের লিমিটিং বিলিভসগুলোকে চিনে সেগুলোর থেকে মুক্তি পেতে পারো, আর কিভাবে নিজেকে সেই মানুষটা বানাতে পারো যে প্রত্যেকটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হাসি মুখে করে। কিন্তু শুধু জানলেই কিছু হবে না, তোমাকে এটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাই এই অডিও বুকে শুধু থিওরি আর আইডিয়া নেই, বরং প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, স্টেপ বাই স্টেপ টেকনিক আর প্রোভেন স্ট্র্যাটেজিও রয়েছে যা তোমার মাইন্ডসেটকে রিওয়ায়ার করবে। তোমাকে বলবো কিভাবে নিজের চিন্তাভাবনাকে গ্রোথ ওরিয়েন্টেড বানানো যায়, যাতে চ্যালেঞ্জ তোমার কাছে ভয়ের কারণ না হয়ে বরং এগিয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠে। বিল গেটস থেকে শুরু করে ওপ্রা উইনফ্রি, ইলন মাস্ক থেকে শুরু করে জে.কে রাউলিং পর্যন্ত সব বিখ্যাত ব্যক্তিরা একটা জিনিসে মাস্টারি অর্জন করেছেন, আর সেটা হলো তাদের মাইন্ডসেটের স্ট্রেংথ। তারা শিখেছেন কিভাবে ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানাতে হয়, রিজেকশনকে কিভাবে মোটিভেশনে বদলাতে হয়, আর ফেলিয়ারগুলোকে কিভাবে স্টেপিং স্টোন বানাতে হয়। এই সব কোয়ালিটি তুমিও ডেভেলপ করতে পারো। শুধু দরকার একটা সঠিক দিশা আর সঠিক মাইন্ডসেটের। আর এটাই আমরা এই অডিও বুকে আলোচনা করব। তোমাকে সেই সঠিক মাইন্ডসেটের দিকে গাইড করব। তোমাকে সেই পার্সপেক্টিভ দেব যা তোমাকে জীবনের ছোট ছোট সমস্যা থেকে শুরু করে বড় বড় চ্যালেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা জিনিসে অপরচুনিটি দেখতে সাহায্য করবে। তাই যদি তুমি সত্যি তোমার ড্রিমগুলোকে রিয়ালিটিতে বদলাতে চাও, যদি তুমি নিজের জীবনে এক্সট্রা অর্ডিনারি হতে চাও, তাহলে এই অডিও বুকটা শেষ পর্যন্ত অবশ্যই শোনো। একটা নতুন ভাবনা, একটা নতুন শুরু আর একটা নতুন সাফল্যের দিকে তোমাকে স্বাগত। যদি তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন হও যারা নিজের জীবনে বড় কিছু করতে চায়, তাহলে এই অডিও বুকটা এক্ষুনি লাইক করো আর কমেন্টে লেখো, দিস ইজ মাই টাইম। চলো বন্ধুরা, মাইন্ডসেটের এই ট্রান্সফরমেটিভ জার্নি শুরু করা যাক। তৈরি হয়ে যাও, কারণ তুমি সেই সব কিছু শিখতে চলেছ যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। বন্ধুরা, একটা সঠিক মাইন্ডসেটে কতটা পাওয়ার থাকতে পারে কখনো ভেবে দেখেছ? মাইন্ডসেট মানে আমাদের ভাবনার ধরন। মাইন্ডসেট হলো সেই লেন্স যা দিয়ে আমরা আমাদের জীবনটাকে দেখি। আমাদের প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা বিশ্বাস আর প্রত্যেকটা রিয়াকশন এই মাইন্ডসেট থেকেই বেরিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, মাইন্ডসেটে এত শক্তি কিভাবে থাকে যে তা কারো পুরো জীবন বদলে দিতে পারে? এই ব্যাপারটা বোঝার জন্য আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, একটা পাওয়ারফুল স্টোরি আর প্র্যাকটিক্যাল সলিউশনের মাধ্যমে এর গভীরে যাব। বন্ধুরা, অ্যাপেলের কো-ফাউন্ডার স্টিভ জবসের মাইন্ডসেট একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে একটা আলাদা দৃষ্টিভঙ্গি কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ আর সাকসেসফুল মানুষদের মধ্যে একজন করে তুলতে পারে। যখন ১৯৮৫ সালে জবসকে তার নিজের তৈরি করা কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, তখন সেটা তার জন্য একটা অনেক বড় ধাক্কা ছিল। যে কোনো মানুষের জন্য এই পরিস্থিতি খুব পেইনফুল হতে পারত, কিন্তু জবস এটাকে ফেইলিয়ার হিসেবে দেখেননি, বরং একটা নতুন চান্স হিসেবে নিয়েছিলেন। জবস সে সময় বলেছিলেন, ইট ফ্রিড মি টু এন্টার ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ পিরিয়ডস অফ মাই লাইফ। এর মানে হলো, তিনি এই কঠিন সময়টাকে একটা অপরচুনিটি হিসেবে দেখেছিলেন, আর এই দৃষ্টিভঙ্গি তাকে পিক্সার আর নেক্সটের মতো আইকনিক কোম্পানি তৈরি করতে সাহায্য করেছিল।
অবশেষে অ্যাপেলও বুঝতে পেরেছিল যে তাদের ভিশনারি লিডার ছাড়া তারা এগোতে পারবে না। আর কিছু বছর পর জবসকে অ্যাপেলে ফিরিয়ে আনা হয়। বন্ধুরা, এ থেকে আমরা কি শিখতে পারি? এ থেকে আমরা এটাই শিখি যে যদি জবস ভাবতেন তার জীবন শেষ হয়ে গেছে, তাহলে হয়তো অ্যাপেল, পিক্সার আর আইফোনের মতো জিনিসগুলো কোনোদিন পৃথিবীর সামনে আসতো না। তার মাইন্ডসেট তাকে সেই ফেলিয়ারের মধ্যেও একটা নতুন শুরুর সুযোগ করে দিয়েছিল। যখন আমরা চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে দেখতে শিখি, তখনই মাইন্ডসেটের আসল শক্তিটা চোখে পড়ে। বন্ধুরা, একটা পুরনো গল্প আছে যা তোমাকে মাইন্ডসেটের আসল শক্তি বোঝাতে পারবে। একদিন এক দাদু তার নাতিকে জীবনের একটা অনেক বড় শিক্ষা দিচ্ছিলেন। সেই দাদু বললেন, আমাদের সবার ভেতরে দুটো নেকড়ে থাকে। একটা নেকড়ে নেগেটিভিটি, ভয় আর হিংসায় ভরা থাকে। অন্য নেকড়েটা পজিটিভিটি, সাহস আর ভালোবাসায় ভরা থাকে। এই দুটো নেকড়ে আমাদের ভিতরে সারাক্ষণ একে অপরের সাথে লড়াই করতে থাকে। নাতিটা কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করল, দাদু, তাহলে শেষ পর্যন্ত যেতে কে? দাদু উত্তর দিলেন, যে নেকড়েটাকে তুমি খাবার দেবে সেটাই জিতবে। এই গল্পটা আমাদের এটাই বোঝায় যে আমাদের জীবনে কোন মাইন্ডসেটটা প্রভাবশালী হবে সেটা নির্ভর করে আমরা কোন চিন্তাকে গুরুত্ব দেই। যদি আমরা ভয়, ইনসিকিউরিটি আর নেগেটিভিটিকে প্রশ্রয় দেই, তাহলে আমাদের জীবনে সেটাই ফুটে উঠবে। কিন্তু যদি আমরা সাহস, অপটিমিজম আর গ্রোথের ভাবনাকে আপন করে নিই, তাহলে আমরা জীবনে সেই জিনিসগুলোরই রেজাল্ট দেখতে পাব। বন্ধুরা, মাইন্ডসেট মূলত দুই ধরনের হয়। প্রথমটা হলো ফিক্সড মাইন্ডসেট আর দ্বিতীয়টা হলো গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে তাদের এবিলিটি আর স্কিলগুলো ফিক্সড, অর্থাৎ যা আছে তাই থাকবে। তারা চ্যালেঞ্জকে ভয় পায়, ফেইলিয়ার থেকে পালিয়ে যায় আর ক্রিটিসিজমকে খারাপ চোখে দেখে। ফর এক্সাম্পল, যদি কারো মনে হয় যে সে পাবলিক স্পিকিংয়ে ভালো নয়, তাহলে সে এটা ধরেই নেয় যে সে কোনোদিনও এই স্কিলে উন্নতি করতে পারবে না। এই ধরনের ভাবনার ফলে তাদের পার্সোনাল গ্রোথ থেমে যায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে তারা যে কোনো স্কিল বা এবিলিটিকে প্র্যাকটিস আর লার্নিংয়ের মাধ্যমে ডেভেলপ করতে পারে। এই ধরনের মানুষেরা চ্যালেঞ্জকে এক্সাইটমেন্টের সাথে ফেস করে, ফেলিয়ার থেকে শেখে আর সবসময় ইমপ্রুভমেন্টের চেষ্টা করে। ফর এক্সাম্পল, মাইকেল জর্ডানকে তার স্কুলের বাস্কেটবল টিম থেকে রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। তার গ্রোথ মাইন্ডসেট তাকে ক্রমাগত ইমপ্রুভ করার জন্য মোটিভেট করতে থাকে, আর আজ তাকে বাস্কেটবলের লেজেন্ড বলে মনে করা হয়। বন্ধুরা, যদি তুমিও নিজের চিন্তাভাবনাকে গ্রোথ মাইন্ডসেটের দিকে বদলাতে চাও, তাহলে আমি কয়েকটা সহজ আর প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি বলতে যাচ্ছি। মন দিয়ে শোনো। বন্ধুরা, প্রথম স্ট্র্যাটেজি হল সেলফ রিফ্লেকশন। নিজেকে প্রশ্ন করো যে যখন তোমার কোনো পরিস্থিতিতে ফেইলিয়ারের মুখোমুখি হতে হয়, তখন তুমি সেটাকে কিভাবে দেখো। তুমি কি এটাকে নিজের দুর্বলতা ভেবে থেমে যাও, নাকি এটাকে একটা ইমপ্রুভমেন্টের সুযোগ হিসাবে দেখো? দ্বিতীয় স্ট্র্যাটেজি হল লার্নিং ওরিয়েন্টেড গোল সেট করা। নিজের গোল সবসময় আউটকামের ওপর ভিত্তি করে রেখো না, সেগুলোকে লার্নিং ওরিয়েন্টেড বানাও। যেমন, আমাকে টপ স্কোরার হতে হবে, এর বদলে এমন গোল রাখো যে আমাকে কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে হবে। এতে শেখার ওপর ফোকাস থাকবে। বন্ধুরা, তৃতীয় স্ট্র্যাটেজি হল ক্রিটিসিজমকে ফিডব্যাক হিসাবে নেওয়া। যদি কেউ তোমার ভুল ধরিয়ে দেয়, তাহলে সেটাকে ব্যক্তিগতভাবে নিও না বা ডিফেন্সিভ হয়ে যেও না। সেই ফিডব্যাক থেকে শেখার চেষ্টা করো, কারণ গ্রোথ মাইন্ডসেটে ক্রিটিসিজম তোমাকে ইমপ্রুভ করার প্রথম ধাপ। বন্ধুরা, একটা পাওয়ারফুল মাইন্ডসেট তোমার জীবনকে সেই দিকে নিয়ে যেতে পারে যা তুমি কোনোদিনও কল্পনাও করনি। এর আসল মানে হল নিজের চিন্তাভাবনাকে এমনভাবে প্রোগ্রাম করা যাতে তুমি প্রত্যেকটা কঠিন পরিস্থিতিকে একটা নতুন সুযোগ হিসেবে দেখতে পারো। স্টিভ জবস বলতেন, ইনোভেশন ইজ দ্য এবিলিটি টু সি চেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি, নট আ থ্রেট। যদি আমরা এই কথাটা ভালো করে ভাবি, তাহলে বুঝতে পারব যে মাইন্ডসেটের আসল শক্তি আমাদের ভাবনাকে পজিটিভ আর অপরচুনিটি ওরিয়েন্টেড বানানোর মধ্যেই আছে। তাই মনে রেখো, ভাবনা বদলাও, জীবনটা নিজে থেকেই বদলে যাবে। মাইন্ডসেটকে পাওয়ারফুল আর গ্রোথ ওরিয়েন্টেড বানালে তোমার জীবনের প্রত্যেকটা ছোট বড় সমস্যা তোমার কাছে একটা নতুন সুযোগ হয়ে উঠবে। চলো বন্ধুরা, এবার গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেটের মধ্যেকার পার্থক্যটাকে আরও গভীরে বোঝা যাক। আমাদের জীবনে সফলতার সবচেয়ে বড় কারণ হল আমাদের মাইন্ডসেট, আর বিশেষ করে আমাদের মাইন্ডসেটটা কেমন, গ্রোথ মাইন্ডসেট নাকি ফিক্সড মাইন্ডসেট। এই পার্থক্যটা বোঝার জন্য আমাদের আশেপাশের মানুষদের দেখার দরকার নেই,
বরং পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষদের গল্পগুলোই আমাদের এটা বিশ্বাস করানোর জন্য যথেষ্ট। এক গ্রামে দুই বন্ধু ছিল, অর্জুন আর সমীর। দুজনেই একই স্কুলে পড়ত, আর দুজনেরই ছবি আঁকার খুব শখ ছিল। একদিন তাদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন হলো। অর্জুন প্রতিযোগিতার জন্য খুব খেটেছিল, কিন্তু সে জিততে পারল না। অন্যদিকে সমীরও পার্টিসিপেট করেছিল, আর সেও হেরে গেল। ফিক্সড মাইন্ডসেটের অর্জুন হেরে যাওয়ার পর ভাবল যে হয়তো আমি ড্রয়িংয়ে ভালো নই, আমার আর খেটে কোনো লাভ নেই। সে হার মেনে নিল আর ছবি আঁকা ছেড়ে দিল। আর গ্রোথ মাইন্ডসেটের সমীর হেরে যাওয়ার পরও হতাশ হল না। সে ভাবল যে এখন আমি জিততে পারিনি, কিন্তু যদি আমি আরও মেহনত করি আর শিখতে থাকি তাহলে একদিন ঠিক জিততে পারব। সমীর হারটাকে শেখার সুযোগ হিসেবে দেখল, আর প্রতিদিন নিজের ড্রয়িং ইমপ্রুভ করার জন্য লেগে পড়ল। কয়েক বছর পরে সমীর অনেক কম্পিটিশন জিতল আর একজন সফল আর্টিস্ট হয়ে উঠল। অথচ অর্জুন কোনোদিনও তার ড্রিম পূরণ করতে পারল না। এটাই হলো ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেটের পার্থক্য। বন্ধুরা, কার্নেল স্যান্ডার্সের নাম শুনলেই কেএফসির সুস্বাদু ফ্রায়েড চিকেনের কথা মনে পড়ে, কিন্তু তার সফলতার গল্প অনেক সংগ্রাম আর রিজেকশনে ভরা। কার্নেল স্যান্ডার্স তার ব্যবসা ৬৫ বছর বয়সে শুরু করেছিলেন, যখন তার কাছে শুধু সোশ্যাল সিকিউরিটি চেক আর একটা ফ্রায়েড চিকেনের রেসিপি ছিল। তিনি তার রেসিপি বিক্রি করার জন্য অনেক রেস্তোরাঁর দরজায় ধাক্কা খেয়েছিলেন, কিন্তু হাজারেরও বেশিবার তাকে রিজেক্ট করা হয়েছিল। যদি তার ফিক্সড মাইন্ডসেট থাকত, তাহলে হয়তো তিনি ধরেই নিতেন যে তার রেসিপিতে কোনো বিশেষত্ব নেই আর হার মেনে নিতেন। কিন্তু তার মাইন্ডসেট ছিল গ্রোথ ওরিয়েন্টেড। তিনি প্রত্যেকটা রিজেকশনকে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখেছিলেন আর ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অবশেষে একজন রেস্তোরাঁর মালিক তার রেসিপি অ্যাকসেপ্ট করেন, আর সেই রেসিপি কেএফসি হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কার্নেল স্যান্ডার্সের গ্রোথ মাইন্ডসেট তাকে প্রত্যেকটা কঠিন পরিস্থিতি নতুন এনার্জির সাথে ফেস করার শক্তি জুগিয়েছিল। তার পার্সিভারেন্স আর গ্রোথ ওরিয়েন্টেড ভাবনা তাকে রিটায়ারমেন্টের বয়সেও গ্লোবাল ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে একটা পরিচিতি এনে দিয়েছিল। বন্ধুরা, এবার চলো জানা যাক যে সর্বোপরি গ্রোথ মাইন্ডসেটকে কিভাবে ডেভেলপ করা যায়, যাতে আমরাও নিজেদের পোটেনশিয়ালকে পুরোপুরি আনলক করতে পারি। সবার আগে এটা জরুরি যে আমরা ফেলিওরকে একটা লার্নিং অপরচুনিটি হিসেবে দেখি। যখনই কোনো কিছুতে ফেল করবে, তখন এটাকে শেখার একটা চান্স বলে মনে করো। নিজেকে প্রশ্ন করো, আমি এই এক্সপিরিয়েন্স থেকে কি শিখলাম, আর সেই লেসনটাকে এগিয়ে যেতে ব্যবহার করো। যেমন মাইকেল জর্ডান রিজেকশনকে একটা লেসন হিসেবে নিয়েছিলেন আর নিজের খেলা আরও ভালো করার উপর ফোকাস করেছিলেন। এরপর আসে পজিটিভ সেলফ টকের কথা। প্রায়ই আমরা নিজেদের সম্পর্কে নেগেটিভ কথা ভাবি, যেমন এটা আমার দ্বারা হবে না বা আমি এটাতে ভালো নই। এটা বদলাতে হবে। গ্রোথ মাইন্ডসেটের জন্য এটা জরুরি যে আমরা নিজেদের বলি, এখন পারছি না, কিন্তু শিখতে পারবো। পজিটিভ সেলফ টক আমাদের কনফিডেন্স বাড়ায়, আর আমরা চ্যালেঞ্জগুলোকে আরও ভালোভাবে ফেস করতে পারি। গ্রোথ মাইন্ডসেটের জন্য লার্নিং ওরিয়েন্টেড গোল সেট করাও একটা জরুরি স্টেপ। সবসময় এমন গোল বানাও যা শুধু রেজাল্টের ওপর নয়, বরং লার্নিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। যেমন, আমাকে প্রেজেন্টেশনে সেরা হতে হবে, এর বদলে বলো, আমাকে আমার প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। এই ধরনের গোল ইমপ্রুভমেন্টের ওপর ফোকাস রাখতে সাহায্য করে আর গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে সাহায্য করে। ফিডব্যাককে অ্যাকসেপ্ট করাও গ্রোথ মাইন্ডসেটের একটা অংশ। যখন কেউ তোমার ভুল ধরিয়ে দেয়, তখন সেটাকে ক্রিটিসিজম হিসেবে না নিয়ে বরং একটা ইমপ্রুভমেন্ট টুল হিসেবে দেখো। এতে তুমি প্রত্যেক এক্সপিরিয়েন্স থেকে নতুন কিছু শিখতে পারবে। শেষে এফার্টকে মূল্য দেওয়া জরুরি। গ্রোথ মাইন্ডসেটের রেজাল্টের চেয়ে এফার্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নিজের ছোট ছোট ইমপ্রুভমেন্ট আর প্রচেষ্টার প্রশংসা করো। এটা তোমাকে মোটিভেশন দেবে আর গ্রোথ মাইন্ডসেটের জার্নিতে সাহায্য করবে। বন্ধুরা, গ্রোথ মাইন্ডসেট তোমার জন্য এমন একটা রাস্তা তৈরি করে দিতে পারে, যার মাধ্যমে তুমি তোমার জীবনের প্রত্যেকটা কঠিন পরিস্থিতিকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবে। তোমার কারেন্ট সিচুয়েশন যতই কঠিন মনে হোক না কেন, গ্রোথ মাইন্ডসেট তোমাকে প্রত্যেক চ্যালেঞ্জে একটা নতুন সুযোগ দেখাবে। বন্ধুরা, গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করে তুমিও তোমার জীবনে সেই পজিটিভিটি আর মোটিভেশন আনতে পারো, যা তোমাকে প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতেও কামব্যাক করার নতুন পথ দেখাবে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কোন ধরনের মাইন্ডসেট চুজ করতে চাও? বন্ধুরা, তাহলে চলো এবার কথা বলা যাক কিভাবে আমরা আমাদের মাইন্ডসেটকে শিফট করতে পারি, যাতে আমরা আমাদের চিন্তাভাবনাকে নতুন দিশা দিতে পারি আর আমাদের জীবনে আসল পরিবর্তন আনতে পারি। মাইন্ডসেট শিফট করা শুধু একটা ডিসিশন নয়, বরং এটাকে একটা লাইফস্টাইল বানানো।
প্রায় আমরা নিজেদের এই প্রশ্নটা করি যে কেন কিছু মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও এগিয়ে যায় আর কিছু মানুষ শুধু নিজেদের সমস্যাতেই জড়িয়ে থাকে। এর উত্তর আমাদের মাইন্ডসেটে লুকিয়ে আছে। মাইন্ডসেট শিফটের মানে হলো নিজের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে ফেলা, যাতে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিকে একটা অপরচুনিটি হিসেবে দেখতে পারি। বন্ধুরা, আগে আমরা তোমাকে বলবো মাইন্ডসেট শিফটের জন্য কোন কোন প্র্যাকটিক্যাল টিপস আছে যা দিয়ে তুমি তোমার চিন্তাভাবনাকে আরও ভালো করতে পারো আর একটা শক্তিশালী মাইন্ডসেট তৈরি করতে পারো। রাহুল একটা ছোট শহরের ছেলে ছিল, যার স্বপ্ন ছিল সে বড় মানুষ হবে। তার জীবনে একটা সময় এমনও এসেছিল যখন সে তার প্রথম জব ইন্টারভিউতেই ফেল হয়ে যায়। রাহুল ভাবল, হয়তো আমি এই কাজের জন্য তৈরিই নই। কিন্তু এরপর সে যা করল তা তার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবার মতো। রাহুল ভাবল, আমি এবার কি শিখতে পারি যেটা আমাকে পরের বার আরও ভালো করে তুলবে। সে নিজের সাথে কথা বলল আর মেহসুস করল যে তাকে তার কমিউনিকেশন স্কিল, ইন্টারভিউ প্রিপারেশন আর কনফিডেন্সের উপর কাজ করতে হবে। তারপর সে ধীরে ধীরে নিজের অ্যাপ্রোচ বদলে ফেলল। সে শুধু ভাবার বদলে নিজের উইকনেসটা ইমপ্রুভ করার জন্য অ্যাকশন নিতে শুরু করল। পরের 6 মাসে সে তার স্কিলগুলো এতটাই ইমপ্রুভ করল যে তার দ্বিতীয় ইন্টারভিউ একটা শানদার সাফল্য হয়ে উঠল। রাহুলের মাইন্ডসেট শিফট তার হার্ডওয়ার্ক আর নতুন ভাবনার সাথে হয়েছিল। বন্ধুরা, তুমি টমাস এডিসনের নাম তো নিশ্চয়ই শুনেছ। যখন তিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, তখন তাকে এটা বানাতে হাজার হাজার বার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল। তিনি নিজেই বলেছিলেন, আমি হাজারবার ব্যর্থ হয়েছি, কিন্তু প্রত্যেকবার আমি শিখেছি যে এটা কিভাবে কাজ করে না। যদি এডিসন এই ব্যর্থতাগুলোকে হার মেনে নিতেন, তাহলে হয়তো আজ আমরা ইলেকট্রিক বাল্বই ব্যবহার করতাম না। এডিসনের মাইন্ডসেট ছিল যে প্রত্যেক ব্যর্থতা থেকে নতুন কিছু শিখতে হবে, আর এই মাইন্ডসেট শিফটই তাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল। এই মাইন্ডসেট তুমিও অ্যাডপ্ট করতে পারো। ফেইলুয়ারকে একটা লার্নিং অপরচুনিটি হিসেবে দেখো, হার হিসেবে নয়। চলো বন্ধুরা, এবার মাইন্ডসেট শিফট করার কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, প্রথম পদক্ষেপ হল সেলফ টক বদলানো। প্রায়ই আমরা নিজেদের নেগেটিভ কথা বলি, যেমন আমার দ্বারা হবে না। এই ভাবনা আমাদের এগোতে দেয় না। যদি আমরা এটাকে বদলে বলি, এ থেকে আমি কি শিখলাম যেটা আমাকে আরও ভালো করে তুলবে, তাহলে এই ভাবনা আমাদের একটা নতুন দিশা দেখায়। যেমন তুমি যদি কোনো পরীক্ষায় ফেল করো, তাহলে নিজেকে বলো, আমি এমন কি ভুল করেছি আর এটাকে কিভাবে শুধরাতে পারি। এই ধরনের ভাবনার ফলে তুমি শুধু হতাশাই এড়াবে না, বরং পরের বারের জন্য একটা সলিড প্ল্যানও বানাতে পারবে। চেষ্টা করো যখনই নেগেটিভ থট আসবে, সেগুলোকে পজিটিভ সেলফ টক দিয়ে রিপ্লেস করার। এতে তোমার মাইন্ডসেট ধীরে ধীরে শিফট হবে। বন্ধুরা, দ্বিতীয় পদক্ষেপ হল চ্যালেঞ্জকে এমব্রেস করা। প্রত্যেক চ্যালেঞ্জ একটা নতুন অপরচুনিটি লুকিয়ে থাকে। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিকে অপরচুনিটি হিসেবে দেখি, তখন আমরা সেটা থেকে নতুন কিছু শেখার সুযোগ পাই। ধরো তোমাকে অফিসে একটা নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে, যেটা তোমার কঠিন মনে হচ্ছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার বদলে এটাকে নিজের শেখার অপরচুনিটি হিসেবে দেখো। এই ভাবনার ফলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নতুন পথ খুঁজবে। বন্ধুরা, তৃতীয় পদক্ষেপ হল পজিটিভ মানুষের সাথে সময় কাটানো। আমাদের চারপাশের মানুষ আর আমাদের পরিবেশ আমাদের মাইন্ডসেটের উপর অনেক প্রভাব ফেলে। যেমন ডুয়েইন দ্য রক জনসন তার ক্যারিয়ারের শুরুতে নিজেকে ইন্সপিরেশনাল মানুষের মাঝে রেখেছিলেন, যার ফলে তার আত্মবিশ্বাস বেড়েছিল আর তিনি সাফল্য পেয়েছিলেন। তাই চেষ্টা করো নিজের চারপাশে এমন মানুষ রাখতে যারা তোমার গ্রোথে সাহায্য করে আর তোমাকে ইন্সপায়ার করে। যেমন জিম রন বলেছিলেন যে তুমি সেই 5 জন মানুষের গড় হয়ে যাও যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই পজিটিভ মানুষের সাথে থাকো যারা তোমার কনফিডেন্স বাড়ায়। এবার শেষে কনসিস্টেন্ট এফোর্ট দাও আর ধৈর্য ধরো। পেশেন্স একটা কি ফ্যাক্টর। প্রতিদিন অল্প অল্প প্রগ্রেসই বড় পার্থক্য তৈরি করে। যদি তুমি কনসিস্টেন্ট থাকো, তাহলে ছোট ছোট সাফল্য আসবে যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। এই ছোট ছোট স্টেপগুলো মেনে তুমি নিজের নেভার গিভ আপ অ্যাটিটিউডকে জীবনের অংশ বানাতে পারো আর নিজের প্রত্যেক গোলের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারো। বন্ধুরা, তুমি কি জিম ক্যারির কথা কখনো শুনেছ? জিম ক্যারি একবার তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কিভাবে তিনি তার সাবকনশাস মাইন্ডকে ভিজুয়ালাইজিং সাকসেস দিয়ে ট্রেন করেছিলেন।
জিম কেরির কাছে সেই সময় কিছুই ছিল না, কিন্তু একদিন তিনি তার ড্রিম জবের জন্য $10 মিলিয়ন একটা চেক লিখেছিলেন আর নিজের গাড়িতে বসে সেটাকে নিজের সাথে রাখতেন। তিনি ভাবতেন একদিন তিনি ঠিক এই অ্যামাউন্টটাই কোনো সিনেমার জন্য পাবেন। এটাই ছিল তার ভিজুয়ালাইজেশন টেকনিক। যখন জিম কেরি 1994তে ডাম্ব অ্যান্ড ডামারে শুটিং করছিলেন, তখন তিনি সেই চেকের ছবিটা মনে করেছিলেন, আর সত্যি সত্যি তাকে সেই সিনেমার জন্য $10 মিলিয়ন চেক দেওয়া হয়েছিল। জিম কেরির এই গল্প এটাই প্রমাণ করে যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুমি তোমার ইচ্ছেগুলোকে নিজের সাবকনশাস মাইন্ডে এত গভীরভাবে গেঁথে দিতে পারো যে সেগুলো সত্যি হয়ে যায়। বন্ধুরা, ভিজুয়ালাইজেশন আখের কাজ করে কিভাবে? বন্ধুরা, ভিজুয়ালাইজেশন এমনভাবে কাজ করে যেন আমাদের মস্তিষ্ককে একটা দিকে প্রোগ্রাম করা হচ্ছে। যখন আমরা আমাদের গোলগুলোকে মনে মনে ডিটেলের সাথে ইমাজিন করি, তখন আমাদের ব্রেন সেটাকে সত্যি বলে মানতে শুরু করে। ধরো তুমি নিজেকে একজন সাকসেসফুল পারসন হিসেবে ভিজুয়ালাইজ করছো। তুমি ইমাজিন করছো যে তুমি কনফিডেন্ট, লোকেরা তোমাকে রেসপেক্ট করছে, আর তোমার কাছে সেই জীবনটা আছে যেটা তুমি চাও। এই ভিজুয়ালাইজেশন আমাদের সাবকনশাস মাইন্ডকে সিগন্যাল দেয় যে আমাদের এই গোলের দিকে এগোতে হবে। এইভাবে আমাদের ব্রেইন আর বডি সেই জিনিসটা হাসিল করার জন্য কাজ করতে শুরু করে দেয়, যেটা আমরা বারবার নিজের মনে দেখি। অর্থাৎ ভিজুয়ালাইজেশন তোমার চিন্তাভাবনাকে অ্যাকশনে বদলানোর একটা পাওয়ারফুল উপায়। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করি, যার মাধ্যমে তুমি এই ভিজুয়ালাইজেশন টেকনিককে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবে। রোজ রাতে ঘুমানোর আগে একটা শান্ত জায়গায় বসো আর নিজের চোখ বন্ধ করো। এবার নিজের গোলকে ইমাজিন করো। ভাবো তোমার ড্রিম কি? তুমি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাও, নাকি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চাও? এই গোলটাকে নিজের মনে ভিভিডভাবে দেখো। যদি তোমার স্বপ্ন একটা বড় কোম্পানির মালিক হওয়া হয়, তাহলে ইম্যাজিন করো যে তুমি তোমার অফিসে নিজের টিমকে লিড করছো, ডিসিশন নিচ্ছ আর সাকসেসফুল ডিল করছো। এবার এই ভিজুয়ালাইজেশনের সাথে নিজের ইমোশনসকে যুক্ত করো। ফিল করো যে গোল অ্যাচিভ করার সময় তোমার কতটা খুশি, সন্তুষ্টি আর এক্সাইটমেন্ট হচ্ছে। এই ইমোশনস তোমার সাবকনশাস মাইন্ডকে অ্যাক্টিভেট করে, যাতে সেটা তোমার চিন্তাভাবনাকে তোমার অ্যাকশনে বদলে দিতে পারে আর তোমার গোলকে তোমার রিয়ালিটি বানিয়ে দিতে পারে। এই টেকনিকটা প্রত্যেক রাতে 5 থেকে 10 মিনিটের জন্য প্র্যাকটিস করো। যত তুমি এটা প্রতিদিন করবে, তত তুমি দেখবে যে তোমার মাইন্ডসেটে পরিবর্তন আসছে আর তোমার অ্যাকশনে একটা পজিটিভ শিফট দেখা যাচ্ছে। বন্ধুরা, ভিজুয়ালাইজেশন ততক্ষণ পর্যন্ত প্রভাবশালী হবে না যতক্ষণ না তুমি এর সাথে কনসিস্টেন্ট অ্যাকশন নিচ্ছ। সফলতার কল্পনা করা শুধু শুরুটা। আসল সফলতা তখনই পাওয়া যায় যখন তুমি সেটা অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করো আর ফোকাসড অ্যাকশন নাও। প্রতিদিন নিজের ভিজুয়ালাইজড সাকসেসের সাথে অ্যাকশন নাও। যখন তুমি নিজের গোলকে ক্লিয়ার করে নাও আর সেটাকে নিজের ভিজুয়ালাইজেশনে দেখো, তখন তোমার সাবকনশাস মাইন্ড তোমাকে সেই দিকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ন্যাচারালি ইন্সপায়ার করবে। মনে রেখো, ভিশন আর অ্যাকশনের পারফেক্ট কম্বিনেশনই তোমাকে সফলতার দরজায় পৌঁছে দেয়। বন্ধুরা, তোমার সাবকনশাস মাইন্ড তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। শুধু তোমাকে এটাকে সঠিকভাবে ট্রেন করতে হবে। ভিজুয়ালাইজেশন শুধু একটা মেন্টাল এক্সারসাইজ নয়, বরং এটা একটা পাওয়ারফুল টুল যা তোমার থটস, অ্যাকশনস আর ইমোশনসকে তোমার গোলের সাথে অ্যালাইন করে। যখন তুমি নিজের স্বপ্নগুলোকে সত্যি বলে ধরে নিয়ে সেগুলোকে ভিজুয়ালাইজ করো, তখন তোমার সাবকনশাস মাইন্ড সেই দিকেই কাজ করতে শুরু করে দেয়। তাই বন্ধুরা, আজ থেকেই নিজের সফলতাকে ভিজুয়ালাইজ করা শুরু করো। যখন তুমি এটাকে নিজের চোখের সামনে দেখবে, তখন তোমার মাইন্ড আর অ্যাকশনস সেটাকে সত্যি করার জন্য নিজে থেকেই এগিয়ে আসবে। বন্ধুরা, যদি তুমি সত্যি তোমার জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তাহলে কখনো হার মেনে নিও না। যখন তুমি তোমার জার্নিতে বারবার পড়ো, তখনই আসল শক্তির পরিচয় পাওয়া যায়। আমাদের জীবনে ব্যর্থতা আর বাধা আসাটা স্বাভাবিক, কিন্তু এগুলোর মোকাবেলা কিভাবে করবে আর কিভাবে নিজেকে তুলে আবার উঠে দাঁড়াবে, এটাই একটা পাওয়ারফুল মাইন্ডসেটের আসল পরীক্ষা। আমরা প্রত্যেক বড় অ্যাচিভারের গল্পে একটা জিনিস অবশ্যই দেখি, রেসিলিয়েন্স আর পারসিভিয়ারেন্স, অর্থাৎ সংঘাত করার ক্ষমতা আর অধ্যবসায়। এই দুটো জিনিস যে কোনো ব্যর্থতাকে সফলতায় বদলে দেবার শক্তি রাখে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, হার না মানার অ্যাটিটিউডই আমাদের বাকিদের থেকে আলাদা করে তোলে। ভাবো তো, যদি টমাস এডিসন তার ইনভেনশনের জার্নিতে হার মেনে নিতেন, তাহলে কি আজ আমাদের কাছে ইলেকট্রিক বাল্ব থাকত? এডিসন বাল্ব আবিষ্কার করার সময় 10,000 বার এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টগুলোতে বারবার ফেইলিয়ার এসেছিল, কিন্তু এডিসন প্রত্যেকবার নিজেতে তুলে আবার চেষ্টা করেছিলেন।
যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এতবার চেষ্টার পরও তিনি হার মানেননি কেন, তখন তার উত্তর ছিল, আমি হার মানিনি। আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। এটাই ছিল এডিসনের রেসিলিয়েন্স। যদি তিনি প্রত্যেক ফেলিয়ারের পর ভাবতেন যে এটা সম্ভব নয়, তাহলে হয়তো আজ আমরা অন্ধকারেই থাকতাম। এডিসনের এই জার্নি এটাই বোঝায় যে রেসিলিয়েন্সের মানে এটা নয় যে তুমি পড়বে না, বরং এর মানে হলো তুমি প্রত্যেকবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। বন্ধুরা, মাইকেল জর্ডান, যাকে পৃথিবীর অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়, তাঁর যাত্রাও রেসিলিয়েন্সের একটা এক্সেলেন্ট উদাহরণ। তার স্কুলের শুরুর দিকে তাকে স্কুল বাস্কেটবল টিম থেকে রিজেক্ট করা হয়েছিল। সেই রিজেকশন তাকে ভেঙে ফেলার বদলে আরও শক্তিশালী করে তুলেছিল। তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, নিজেকে ইমপ্রুভ করেছিলেন আর নিজের স্কিলকে প্রতিদিন শার্পেন করেছিলেন। জর্ডান একবার বলেছিলেন, আমার ক্যারিয়ারে আমি ৯,০০০-এরও বেশি শট মিস করেছি। আমি প্রায় ৩০০টা গেম হেরেছি। ২৬ বার আমার উপর বিশ্বাস করা হয়েছিল যে আমি গেম উইনিং শট নেব, আর আমি পারিনি। আমি আমার জীবনে বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছি, আর ঠিক এই কারণেই আমি সফল হয়েছি। এই অ্যাটিটিউডটাই তাকে একজন চ্যাম্পিয়ন বানিয়েছিল। তিনি প্রত্যেক ফেলিয়ারকে একটা নতুন শিক্ষা বলে মনে করতেন, আর প্রত্যেকবার নিজেকে আরও ভালো করে তুলতেন। বন্ধুরা, একটা পাওয়ারফুল মাইন্ডসেটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো নেভার গিভ আপ। প্রত্যেক মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে নিজেকে পরাজিত মনে করে, কিন্তু এই মুহূর্তটাই তাকে আবার উঠে দাঁড়ানোর সবচেয়ে ভালো সুযোগ দেয়। যে কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে বারবার পড়তে হবে আর আবার উঠতে হবে। দ্য মোমেন্ট ইউ গিভ আপ ইজ দ্য মোমেন্ট ইউ লেট সামওয়ান এলস উইন। অর্থাৎ হার মেনে নেওয়া মানে নিজের ড্রিম আর পরিশ্রম থেকে দূরে সরে যাওয়া। যখন তুমি আরও একবার চেষ্টা করার সিদ্ধান্ত নাও, তখনই তুমি আসল জয়ের দিকে এগিয়ে যাও। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই নেভার গিভ আপ অ্যাটিটিউডকে নিজের জীবনে কিভাবে আনা যায়। চলো কিছু প্র্যাকটিক্যাল সলিউশন জানা যাক, যা দিয়ে তুমি তোমার রেসিলিয়েন্স আর পারসিভিয়ারেন্সকে আরও শক্তিশালী করতে পারো। সবার আগে ফেলিয়ারকে স্বীকার করো আর তা থেকে শেখো। প্রত্যেক কঠিন পরিস্থিতিকে গ্রোথের একটা অংশ বলে মনে করো, একটা বন্ধ দরজা নয়। যখনই তুমি ব্যর্থ হবে, নিজেকে প্রশ্ন করো যে এ থেকে কি শেখা যেতে পারে। এডিসনের মতো, যিনি প্রত্যেক এক্সপেরিমেন্টকে একটা শিক্ষা বলে মনে করতেন, তুমিও নিজের ভুল থেকে শেখো আর সেগুলোর পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকো। এরপর পজিটিভ সেলফ টক বজায় রাখো। ব্যর্থতার সময় নিজের সাথে পজিটিভ কথা বলা খুব জরুরি। নেগেটিভ সেলফ টক তোমাকে আরও দুর্বল করে তুলবে। তাই নিজেকে বলো যে এটা শুধু একটা লেসন, আমাকে এর থেকে আরও শক্তিশালী হতে হবে আর আমাকে আবার চেষ্টা করতে হবে। এই ধরনের সেলফ টক তোমাকে মেন্টালি আর ইমোশনালি আপলিফট করবে। নিজের লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ভাগ করে নাও। বড় লক্ষ্যে পৌঁছানোর সফর কঠিন মনে হতে পারে, তাই এটাকে ছোট ছোট মাইলস্টোনে ভাগ করে নাও। যেমন মাইকেল জর্ডান প্রত্যেক প্র্যাকটিস সেশনকে নিজের গেম ইমপ্রুভমেন্টের একটা স্টেপ বলে মনে করতেন, তেমনি ছোট ছোট পদক্ষেপের সাথে এগিয়ে চলো আর প্রত্যেক মাইলস্টোনকে সেলিব্রেট করো। ইন্সপিরেশনাল স্টোরি পড়ো আর নিজের চারপাশে একটা পজিটিভ পরিবেশ বানিয়ে রাখো। রেসিলিয়েন্স আর পারসিভিয়ারেন্স বাড়ানোর জন্য ইন্সপিরেশন খুব জরুরি। ইন্সপিরেশনাল স্টোরি পড়ো আর এমন মানুষদের সাথে সময় কাটাও যারা তোমাকে এনকারেজ করে। যেমন জিম রন বলেছিলেন, তুমি সেই 5 জনের গড় হয়ে যাও যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই পজিটিভ মানুষদের সাথে থাকো যারা তোমার কনফিডেন্স বাড়ায়। শেষে কনসিস্টেন্ট এফোর্ট দাও আর ধৈর্য ধরো। পেশেন্স একটা কি ফ্যাক্টর। প্রতিদিন অল্প অল্প প্রোগ্রেসই বড় পার্থক্য তৈরি করে। যদি তুমি কনসিস্টেন্ট থাকো, তাহলে ছোট ছোট সাফল্য আসবে যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। এই ছোট ছোট স্টেপগুলো মেনে তুমি নিজের নেভার গিভ আপ অ্যাটিটিউডকে জীবনের অংশ বানাতে পারো আর নিজের প্রত্যেক গোলের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারো। বন্ধুরা, রেসিলিয়েন্স আর পারসিভিয়ারেন্স ছাড়া পাওয়ারফুল মাইন্ডসেট অসম্পূর্ণ। জীবনে সেটব্যাক আসবে, ফেলিয়ার আসবে, কিন্তু আসল জয় তাদেরই হয় যারা কখনো হার মানে না। যতবারই পড়ো না কেন, আরও একবার উঠে দাঁড়ানোর সাহস রাখো। টমাস এডিসন থেকে শুরু করে মাইকেল জর্ডান পর্যন্ত প্রত্যেক সফল মানুষের গল্পে একটা জিনিস কমন আছে, তাদের নেভার গিভ আপ মেন্টালিটি। যতক্ষণ না তুমি নিজে হার মানছ, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। তাই নিজের গোল অ্যাচিভ করার জন্য সব সময় আরও একবার চেষ্টা করো, কারণ প্রত্যেকবার উঠে দাঁড়ানোর সাথে সাথে তুমি নিজের সাফল্যের আরও কাছে পৌঁছে যাও। বন্ধুরা, যখনই তোমার মনে হার মানার চিন্তা আসবে, তখন নিজেকে একটাই প্রশ্ন করো,
আমি কি আমার স্বপ্নগুলোকে এত সহজে ছেড়ে দেবার জন্য তৈরি? তাহলে বন্ধুরা, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বড় কিছু করার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো সঠিক মাইন্ডসেট। এই মাইন্ডসেটই আমাদের যে কোনো চ্যালেঞ্জকে জিততে সাহায্য করে আর আমাদের স্বপ্নগুলোকে সত্যি করার শক্তি দেয়। যেমনটা ভাববে তেমনটাই হবে। তাই নিজের চিন্তাভাবনা বদলাও, নিজের বিলিফসকে স্ট্রং করো আর প্রত্যেক কঠিন পরিস্থিতিকে একটা অপরচুনিটি হিসেবে দেখতে শুরু করো। মনে রেখো, যদি তুমি নিজের চিন্তাভাবনাকে পাওয়ার দিতে শিখে যাও, তাহলে পুরো পৃথিবী তোমার কদমে থাকবে। যদি তোমার এই অডিওবুকটা ভালো লেগে থাকে, তাহলে এটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তুমি আরও এমন পাওয়ারফুল আর ইন্সপায়ারিং অডিওবুক শুনতে পারো। নিচে কমেন্টে জানাও যে তোমার সবচেয়ে বড় গোল কি আর তুমি সেটা পাওয়ার জন্য কি কি স্টেপ নিচ্ছ। আমরা আবার দেখা করব আরও একটা অসাধারণ অডিওবুক আর নতুন শিক্ষার সাথে।